প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো সংবাদ সম্মেলনে আইজিপি মামলা হলেই কাউকে গ্রেপ্তার হয়রানি নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লাশ পোড়ানোর আগে সংগঠিত হত্যাকাণ্ডের ভিডিও প্রসিকিউশনে। 4 রাত ধরে গোলাগুলি, কাশ্মীর সংকট। দৈনিক যুগান্তর রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার, মানবিক করিডোরে বিতর্ক। আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর বলছে না। সমকাল 20 দিনে বরখাস্তের সুযোগ, বিশেষ বিধান পর্যালোচনা উঠছে। রাখাইনের জন্য করিডোর নিয়ে বিএনপি জামায়াতের প্রশ্ন। কালের কণ্ঠ খাদ্যপণ্যে ক্রেতার হাসপাস, বাড়ি ভাড়ায় চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত। 8 মাস পর 408 জনের নামে মামলা, নানা সমালোচনা, প্রশ্নের মুখে উপদেষ্টারা। মানব জমিন কঠিন চাপে পিএসসি, এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান। আল জাজিরাকে ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিন চাল নিয়ে প্রতারণা, হামলা প্ল্যানে মোদি, মামলা বাণিজ্যে ধ্বংস হচ্ছে দেশ। আমাদের সময় কোনো প্রস্তাবেই শতভাগ একমত নয় দলগুলো। কালবেলার শিরোনাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ। দেশ রূপান্তর নামেই তিনি কিংবদন্তি। 415 কোটি টাকা ঋণ অনিয়মে জড়িত সোনালী ব্যাংক এমডি। খবরের কাগজ রাখাইনে করিডোর, সতর্কতায় গুরুত্ব, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অস্থির বাজার। রূপালী বাংলাদেশ, জোট ছেড়ে এবার একাই ভোটে লড়বে বিএনপি। ইনকিলাব তারেক রহমানের নজরদারিতে নেতারা, প্রসঙ্গ রাষ্ট্রীয় সফর। বাংলাবাজার পত্রিকা নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি, 3 সংগঠন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। দৈনিক জনকণ্ঠ সংশোধন হচ্ছে চাকরি আইন। আমার দেশ, শাহবাগী গণজাগরণ মঞ্চের কুশীলবরা কে কোথায়। আপনি শিরোনাম শুনলেন, নানা ধরনের শিরোনাম। তো গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আলোচনা করতে চাই, রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার, মানবিক করিডোরে বিতর্ক, বিশেষ করে বিএনপি জামায়াত জানতে চেয়েছে এটার কি অবস্থাটা কি। ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত স্বাভাবিক। যারা এই দেশটি মুক্তিযুদ্ধ করে তৈরি করেছে, এই দেশকে অন্য দেশ ব্যবহার করবে, এটাতে কখনোই একমত হতে পারে না। অবশ্যই বাংলাদেশের বেনিফিট থাকতে হবে। ধরেন করিডোর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট। ভারতের সাথে আমাদের ট্রানজিট ট্রান্সশিপমেন্ট আছে। সর্বশেষ যেটা ট্রানজিট নামে যে চুক্তিটা করা হয়েছিল, সেটাও কিন্তু আসলে করিডোর এবং এইটার আলোচনাটা সংক্ষেপে করলে বোঝা মুশকিল। ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বুঝতে হলে, ট্রানজিট হলে একটি দেশের ভিতরে দিয়ে আরেকটি দেশে চলে গেল। ওই অনেক নিয়ম কানুন আছে, শুল্ক টুল্ক হাবি যাবে, অনেক কিছু আছে। আর ট্রান্সশিপমেন্ট হচ্ছে একটি দেশের পণ্য তার বাহন নিয়ে আসবে, তারপরে বা সুবিধা জায়গায় এটা ট্রান্সফার হবে। এইটা। আর করিডোর হচ্ছে একটা অঞ্চল, তাকে চুক্তি করে বলে দেওয়া হবে যে এইটা দিয়ে এরা যাবে আসবে। ওখানে যেমন আমাদের আছে না তালপট্টি, বেরুবাড়ি চুক্তি আছে না, যেতে পারতো না। ওই করিডোর তো দেওয়া হয়েছিল, ভারতের সাথে এগ্রিমেন্ট ছিল। তো ওরকম যখন আপনি একটা অঞ্চল দিয়ে দিবেন, তারপরেও আপনি দেখেন ওখানে এখনো সরকার হলো জান্তা, একটা আরাকান অংশটা নিল বিদ্রোহীরা। তো এখনো তো ওটা সেটেল ইস্যু না। আমরা আরাকানে জাতিসংঘ বলল ওখানে দুর্ভিক্ষ সামনের বছর হতে পারে, এই জন্য মানবিক করিডোর দিতে হবে খাদ্য। কিন্তু আসলে তৈরি হয়েছে ওই জান্তা সরকার এই আরাকানে আপনার খাদ্য সরবরাহ কমিয়ে দিছে, যার ফলে এই সংকট তৈরি হয়েছে। এখন আমরা যদি করিডোর দেই মানবিক সহায়তার জন্য, তাহলে কি আমরা এই মায়ানমারের যুদ্ধের সাথে জড়িত হব কিনা, 1। 2 নম্বর, আমার ভূখণ্ড দিয়ে তখন ওই ইতিমধ্যেই তো আমাদের এপারে এসে
পার্বত্য এরিয়ায় আরাকান কয়েকদিন আগেও তো ঢুকছে। সুতরাং এটা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সংক্ষেপে আলোচনা, এটা দিলে অবশ্যই এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হতো। যেমন শেখ হাসিনা ভারতে চলে গেছে, পার্লামেন্টারি ডিসিশন নিয়ে তাকে আশ্রয় দিয়েছে। আর আপনি একটা ভূখণ্ড একজনকে ব্যবহার করতে, সেটাই প্রশ্ন যে আপনি তো নানা আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে কি এই আলোচনাটি হতে পারত তো নাকি? না, এটার একটা কোথায় অন্তর্বর্তীকালীন সরকার, আপনি বুঝেন এই জিনিসটা তো তারা মাথায় নিচ্ছে না। তারা নির্বাচিত সরকারও না, অর্থাৎ জনপ্রতিনিধিও না, তারা জনগণ তাদের প্রয়োজনে একটি সময়ের জন্য আনছে। আপনি তাদেরকে কাউকে জিজ্ঞেস না করে একটা আরো একটা কথা বলি, জাতিসংঘের মহাসচিব এসে গেছে, সেখানে 1 লাখ লোক নিয়ে ইফতার করেছে। কত বলা হয়েছে যে আমাদের রোহিঙ্গা রিপেটিশনের জন্য এটা বিশ্ব দরবারে এই জাতিসংঘ আসছে, এটা গুরুত্ব বহন করে। সেই সময় আলোচনা হয়েছে। আমেরিকার 2 জন প্রতিমন্ত্রী আসছিল, তারা কিন্তু মায়ানমারের আমেরিকান রাষ্ট্রদূতকে নিয়ে আসছিল। অর্থাৎ ওই সময়গুলোতেই এইটার সমাধান হয়েছে। এতদিন গোপন রাখছেন কেন? প্রশ্ন আসে। এবং আমির মাহমুদ খসরু চৌধুরী বলেছেন যে আপনি কি করে বুঝলেন যে জনগণ চাইছে না? হ্যাঁ, কি করে না, ওটা হলো একটা যেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর বলছে না, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। বিষয়টা হচ্ছে উনি 1 নম্বর কথা হচ্ছে যে ব্যাখ্যার দাবি রাখে, কিন্তু উনি ডাইরেক্ট জনগণের নির্বাচিত প্রতিনিধি না। সুতরাং জনগণের দোহাই যে দিতে পারে তা না। উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সময়ের ভিতরে ব্যবস্থাপনা করে তিনি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিবে। জনগণ কি চায় কি চায় না এটা তো দেখার ব্যাপার না। অল্প সমস্যা হলে অত সময়, বড় সমস্যা হলে সংস্কার কি? আপনি তো ওই বঙ্গভবনে আমিও ছিলাম, আপনি তো অতীতের সংবিধান সমুন্নত রাখার জন্য, এখন সেই সংবিধান সংস্কার করতেছেন একজন ভিনদেশী লোক দিয়ে, কি করে সম্ভব বলেন? মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হলে আবার অন্য দেশের লোক এসে সংবিধান সংস্কার। ভিনদেশী লোক আলী রিয়াজকে বলছেন? অবশ্যই আমেরিকান সিটিজেন, ডুয়েল সিটিজেন। আমাদের সংবিধানে 66 অনুচ্ছেদে এখন, সংবিধান তো এখনো বহাল আছে, অনুচ্ছেদে আছে তো আপনার ডুয়েল সিটিজেন, অর্থাৎ অন্য দেশের নাগরিক এই দেশের এমপি টেমপি সরকারি চাকরি করতে পারবে না। তাহলে তাকে এই দায়িত্ব দিয়েছেন সংবিধান। আচ্ছা, আমি একটা ছোট্ট করে জানতে চাই, যেটা হলো যে সরকার বলছেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তারপরে এই যে এই আলোচনাগুলো কেন আসছে যে জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর বলছেন না? তাহলে উনি যখন বলছেন তাহলে এটার মিনিংটা কি দাঁড়ায়? মিনিংটা হচ্ছে আল জাজিরাকে সর্বশেষ যিনি সাক্ষাৎকার দিয়েছে, ওখানে কি বলছে? জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো সমাধান মনে করতেছে, তারা এখনো অন্তর্বর্তীকালীন সরকারে যেতে চায় না। আবার নেক্সট এসে বলছে যে আমি একটা উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন দিতে চাই। তাহলে এই দুটো কন্ট্রাডিক্টরি না? তাহলে আগেরটা না বললে তো সমস্যা থাকে না, কনফিউশন। উনি তো নিজেই কনফিউশন তৈরি করে। আবার ইউটিউবে যে দেখেন, উনি এখনো আপনি দিলেই সার্চ দিলেই পাবেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বর, হ্যাঁ, বড় সংস্কার হলে জুন বলছে তো। আবার যতটুকু সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হবে ততটুকু নিয়েই নির্বাচনে যাব। ওনারা যদি সমাধান না চায় তাহলে আমরা ওটুক নিয়েই নির্বাচনে যাব। আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কোনটাকে হাঁ করছে কোনটাকে না করছে। এটা কি রাজনৈতিক দলগুলোর সাথে মশকরা করেন নাকি? হাঁ করে না করে। তারপরে সংবিধান সংস্কার কমিশন হয়েছে, কমিশনে আবার কুইজ কোশ্চেন দিয়েছে, এমসিকিউ কোশ্চেন আছে না, টিক দেন একদিন। এগুলি কি? হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, এগুলি কি? এগুলি কি? আমার কথা হচ্ছে যে বিএনপি এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি বড় দল, ছোট দল জামাত সহ তাদের মেরুকরণে সবাই তো সংস্কার প্রস্তাব দিছে। তোমার আপনি তাদের নিয়ে সরাসরি আপনি আলোচনায় গোলটেবিলের মতো বসতেন। চক্ষুর লজ্জায় তো একজন আরেকজনকে ছাড় দিতেন। সমাধান হচ্ছে ছাড় দেওয়া। সমাধান মানে আমার জায়গায় আমি স্টিক করে থাকলে তো সমাধান হয়। আর ডক্টর ইউনূসী তো বলছেন যে যতটুকু মানে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচন করব। তো উনি তো এখন সমাধান আলোচনা শেষ, এখন উনি রোডম্যাপ দেয় না কেন? রোডম্যাপ দিয়ে ইলেকশন দেখ, কারণ দেশ তো চলছে না। দেশ যে জায়গায় দাঁড়ায় আছে এটা একটা লম্বা আলোচনা। দেশ তো দাঁড়ায় আছে, দেশে কোনো ইনভেস্টমেন্ট নাই, ডাইরেক্ট নাই, ব্যবসা নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, মসজিদ ভাঙে, অমক ভাঙে, তমক ভাঙে, কত কিছুর হস্তনস্ত হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে তো ইনভেস্টমেন্ট আসবে না, আসবে না, যতই চেষ্টা করুক। এই যে আপনার
আপনার বাণিজ্য ইনভেস্টমেন্ট সম্মেলন একটা করলো না, সেখানে ৩,১০০ কোটি টাকার মানে বিনিয়োগের আশ্বাস পেয়েছে। এটা আশ্বাসই থাকবে, আসবে না। তার টাকার নিরাপত্তা আশ্বাসই থাকবে, বিশ্বাস হবে না, বিশ্বাস হবে না। দুই, এই 9 মাস হয়ে যাচ্ছে, $2.1 বিলিয়ন আশ্বাস পেয়েছে সাহায্যের, একটা পয়সাও আসে নাই, আসবে না। আমরা আশা করি। শেষ কথা, IMF এর চুক্তি করে গেছিল ঋণের, এই 3rd 4th চুক্তি আটকায় গেছে। আটকায় কখন? যখন ভাবে যে ওই দেশ রিপে করতে পারবে না, এবং সব বলে দিছে, সব মানে যত সেক্টরে যত ভর্তুকি দেওয়া সব প্রত্যাহার শুরু করে দিছে। গ্যাসের ভর্তুকি তার অমুক টমুক মার্কেট টার্কেট সব বাড়ানো শুরু হয়ে গেছে। তো এই জন্যই বলছি যে দেশটা অন্তত পক্ষে দেশটা চালাবে জনগণের প্রতিনিধি। আপনি নির্বাচনটা সঠিক করে আর যতটুকু সংস্কার হয়েছে দেন, তারপরে জনগণ বুঝবে। অনেক ধন্যবাদ। মামলা হলেই কাউকে গ্রেপ্তার হয়রানি নয়, আইজিপি সাংবাদিক সম্মেলনে বলেছেন, এবং তিনি বলেছেন যে মিথ্যা মামলায় অসুবিধায় পড়লে পুলিশকে জানানোর অনুরোধ, চলছে নিয়মিত তদারকি। আরেকটি প্রসঙ্গ তুলতে চাই আমি, ইরেশ জাকের, তার নামে সবাই চেনেন যে তিনি কে, তার নামে মামলা হয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন মোস্তফা সরোয়ার ফারুকী, ইরেশ জাকেরকে ব্যক্তিগতভাবে আমি চিনি, তিনি জুলাই আন্দোলনেও জড়িত ছিলেন, তার বিরুদ্ধে মামলা অত্যন্ত উদ্বেগজনক। তাহলে উপদেষ্টা যদি উদ্বেগ প্রকাশ করেন, তাহলে আমি কার কাছে যাব? না, বিষয়টা হচ্ছে যে শুরু থেকে আপনার পুলিশ, আপনি দেখেন তো সংস্কার কমিশন অনেকগুলো হচ্ছে। পুলিশ এবং প্রশাসন সামনের নির্বাচনের জন্য খুবই জরুরি, আইন শৃঙ্খলা বাহিনী জরুরি। পুলিশের সংস্কার প্রস্তাব নিয়ে কোনো কথা শুনতেছেন? দিছে তো সংস্কার প্রস্তাব, আলোচনায় নেই। পুলিশ আপনি দেখেন কতগুলো কেস কিন্তু নিতে বাধ্য হয়েছে পুলিশ। আপনার আমি ধরেন গেলাম, যা বললাম যে এই মামলা নেন, বোম ফুটছে নিউ মার্কেটে, লোক আছে বিদেশে, আমি তার বিরুদ্ধে হত্যা মামলা দেব, যদি না দেখো এই শালা ফেসিবাদের দোষর ধর, বা শেষ। পুলিশ তো তার তমায় আছে। আপনার ধরেন এই যে আন্দোলনের পরে আপনার কতগুলো পুলিশ মারা গেছে, প্রায় 60% থানার অস্ত্র লুট হয়েছে। কোথায়? এটার কোনো কিছু করবেন না। বিপ্লব হচ্ছে বলে এগুলো জায়েজ হয়ে যাবে? এটা আপনি তো তদন্ত করবেন, তো করে একটা কিছু করবেন, তো নইলে টমাট থেকে কেমনে বার করবেন? আর না হলে পুলিশ সব সেট চেঞ্জ করেন। দেশে তো 18 কোটির লোকের অভাব নাই। 8 মাসে এতদিন ট্রেনিং দিয়ে তো পুলিশ বানাইতে পারতেন, এত তো করার দরকার ছিল না। আপনি প্রথমেই যারা পুলিশ অর্ডারে খুন করছে তাদের আইসোলেট করেন, করে জেলখানায় পাঠান, বিচার করেন। যারা খুন করে নাই তাদেরকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করতেন, একটা জায়গায় তো আসতে হতো। এখনো পর্যন্ত পুলিশকে ধরে ধরে থানাতে উড্ড করে, ওএসডি করে, বিচার করে। এই যে আজকে কালকেও একটা ওই এতদিনে বার হয়েছে, ওই ভ্যানে যে পড়াইছিল, সত্য প্রমাণ পাইছে, আশুলিয়া পড়াইছে। আপনি এতদিনে কেন বিচার করবেন? এগুলো তো আমরাও জানি, এটা তো আমরাও দেখছি। ভ্যানে আগুন জ্বলতেছে আমরা দেখছি না? ফালাচ্ছে দেখছি না? আবার ওই যে কি ওই যে গাড়ি, পুলিশের গাড়ির থেকে ফেলে দিচ্ছে দেখছি না? পুলিশকে পিটাচ্ছে দেখছি না? এগুলোর বিচার কেন হবে না? যাত্রাবাড়ির কেস ওপেন কেন দেখছি না? বিচার হচ্ছে না কেন? এ পর্যন্ত আমার বক্তব্য হচ্ছে একটা মামলার চার্জশিট হয় না কেন? এখনো কিন্তু অভিযোগ গেছে একটা মামলা, কিন্তু চার্জশিট হয় নাই। 9 মাসে কি করবেন? আবার প্রশ্ন আসছে যে বিচার করে তারপরে ইলেকশন। বিচার করতে তো 25 বছর লাগবে, আরো বেশি লাগতে পারে। দেশটা কি তাহলে ফেল স্টেট বানাবেন? দেশ তো চলছে না। অন্তর্বর্তীকালীন সরকার যতই মহামানব হোক তাকে টাকা দিবেন না কেউ। একেবারে শেষের দিকে কালের কণ্ঠে শিরোনাম হয়েছে খাদ্যপণ্যে ক্রেতার হাসপাস এবং বাড়ি ভাড়া চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত। দেখেন, আমি একটা বিল্ডিং এ থাকি, সেই বিল্ডিং এ কালকে আমি জিজ্ঞেস করলাম সমানে টুলেট লাগে। হ্যাঁ, বড় বিল্ডিং, 110টা ফ্ল্যাট বিল্ডিং, টুলেট লাগানো, খালি টুলেট না, আগে টুলেট লাগে নাই। আচ্ছা, খুঁজে বের করে দেবো, টুলেট লাগানোই লাগে নাই। এখন যদি 4-5টা টুলেট লাগে, কারণ বাসায় কেউ আর পয়সা ভাড়া দিতে পারতেছে না, চলে যাচ্ছে। ওই বাসা ভাড়াও বাড়ে নাই তেমন, কিন্তু বাসার লোক মানে অ্যাফোর্ড করতে পারছে না। তার বাজারের তো ধরেন এখন তো আবার আগের জায়গায় চলে আসতেছে। আপনার যান
কোনো ভেজিটেবল, কোনো সেই এমনকি নিয়ন্ত্রণটা নাই। সেই মাছ মাংস সব কিছুর তেল সব কিছুর দাম বাড়তি। তো সিরিয়াসটা তো সব দিকে। আবার এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক বলে দিছে 30 লক্ষ লোক হতদরিদ্রের কাতারে আসতেছে। এমনি 20% ছিল, এখন 30%। আমার তো মনে হইতেছে, আবার ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলছে 3.3% জিডিপি গ্রোথ। আমরা তো সবসময় 6.5 থেকে 7%। তা আমাদের দেশে তো দুর্ভিক্ষ ধরে রাখতে জনগণ তো তারা খেদায় দিতে চায় না। জনগণের উপর ভরসা করলে তো হবে না, দেশ তো দুর্ভিক্ষ হবে, আগামী বছর দুর্ভিক্ষ হবে দেশে। আশা করি অতটা 3.3% জিডিপি গ্রোথ, দুর্ভিক্ষটা কি? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই কষ্টের কথাগুলো আলোচনা করতে চাই না, কিন্তু বাস্তবতা যদি তাই বলে সেটা তো আলোচনা করা খুবই জরুরি। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শেষে দ্রব্যমূল্য এবং বাড়ি ভাড়া, যে বাড়ি ভাড়া এই যে বাড়ে, কেন বাড়ে, কিভাবে বাড়ে, এর একটা নিয়ম নীতি থাকাটা খুবই জরুরি দরকার, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে। মধ্যবিত্তরা না উঠতে পারে উপরে, না নামতে পারে নিচে, একেবারে দুর্বিষহ অবস্থা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।